আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন ধরে রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি কাটাকাটি হচ্ছে। ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের কিংবা বিএনপির দুটো গ্রুপের অথবা অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে যাদেরকে কেউ আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে, তাদের সঙ্গে বৈষম্য বিরোধী কিংবা জুলাই যোদ্ধা কিংবা এনসিপি তাদের অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, সেখান থেকে পার হয়ে আপনি যদি ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বর যান, যেখানে বকশীবাজার, তারপরে পুরনো ঢাকা, তারপর ঢাকা বোর্ড, এই এলাকা যেটা সামনেই রয়েছে বুয়েট, এখানে প্রচণ্ড মারামারি হয়েছে এবং সেই মারামারি এমন পর্যায়ে হয়েছে যে সেই মারামারি ফিরাতে গিয়ে ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্বয়ং মারাত্মকভাবে আহত হয়েছেন, মানে তিনি পিটুনি খেয়েছেন। আমরা প্রচলিত ভাষায় সাধারণত যেটিকে বলি কুত্তা পিটুনি। তো কুকুরকে পিটাতে আসলে আমি ওইভাবে নিজে কখনো দেখিনি। আমার জীবনে আসলে কখনো পাগলা কুকুরও দেখা হয়নি। আমরা কুকুর পুষি না, গ্রামে যে নেড়ি কুকুরগুলো আছে, আমি সবসময় ছোটোকালে বা আমার মহল্লাতে আমি দেখেছি এগুলো কখনো ডিস্টার্বিং না। আমি দীর্ঘদিন ঢাকা কলেজের সেই নাইম রোডে থেকেছি। ওই নাইম রোডের মধ্যে মানে ৩-৪টি গ্রুপ ছিল কুকুরদের। একটা গ্রুপ ঢাকা কলেজের মধ্যে থাকতো ১০-১২ জন, ১০-১২টা কুকুর। আরেকটা নাইমের ভেতরে থাকতো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ থাকতো হলো আমাদের বাসার সামনে। আর একটা গ্রুপ হলো ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের মধ্যে একটা গ্রুপ, নাইমের মধ্যে একটা গ্রুপ, আর আমাদের মহল্লার ৪টে কুকুরের গ্রুপ ছিল। একটা গ্রুপে ৪টা, ৫টা, ৬টা করে কুকুর। তো এরা মানে কি করতো, প্রথমত যখন কাজ থাকতো না, নিজেরা মারামারি করতো। নিজেরা মারামারি করতো এবং মারামারির ঘেউটাই বেশি। এক গ্রুপ আরেক গ্রুপকে তাড়া দিত, ভেস্কি দিত, এই গ্রুপ। এবং এগুলো নিয়ে সাধারণত কী নিয়ে তাদের ঝগড়াঝাটি হতো এটা বোঝা যায় না। এবং এখানে কুকুরদের একটা স্বভাব ছিল, যেমন ঢাকা কলেজের কুকুরগুলো যেগুলো মহিলা কুকুর, এরা ওই ঢাকা কলেজের কুকুরদের সাথেই সম্পর্ক রাখতো। এরা কখনো গিয়ে পরকীয়া প্রেমের জন্য সে নাইম রোডেও যেত না কিংবা অন্য কারো হতো না। এটা যে নারী সংক্রান্ত কোনো যুদ্ধ কুকুরদের মধ্যে হতো না, আমি দেখিনি কখনো। বরং ওদের মধ্যে যখন মারামারি হানাহানি কাটাকাটি হতো, তখন ওই যে গ্রুপের নারী এবং পুরুষ তারা সম্মিলিতভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতো এবং সেই আক্রমণে তারা কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। মানুষরা বরং সেটা দেখে ওদের সেই তাড়িয়ে দিত বা ওদের মধ্যে একটা বিবাদ হলে ওইটা মীমাংসা করার চেষ্টা করত মহল্লাবাসী। দ্বিতীয় যে কাজটি তারা করত, অসাধারণ সেই কাজটি এখনও তারা করছে, সেটা হলো তারা ওই মহল্লার প্রতিটি মানুষকে চিনত, এমনকি ঢাকা কলেজের প্রতিটি ছাত্রকে চিনত। এবং দিনে রাতে কোনো অবস্থাতেই তাদের পরিচিত কোনো মানুষ যখন সেখান দিয়ে যেত একটু শব্দ করতো না। এবং ওই রাস্তায় এই কুকুরগুলো থাকার কারণে সেখানে পুলিশের দরকার হতো না। চুরি, ডাকাতি, ছিনতাই প্রশ্নই আসে না। বরং ওই গলিতে যদি কোনো অপরিচিত লোক, এমনকি একটা রিক্সাও যেত, তাদেরকে অ্যাটলিস্ট ৫ বা ৪ বার, মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের ওই পিছনে যে হোস্টেল সেখানে, নাইম রোডের সামনে এবং ওই আমাদের বাসার সামনে এই কুকুরের যে ব্যারিকেড ঘেউঘেউয়ের মুখোমুখি হতে হতো এবং বহু মানুষ ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে যেত। ফলে এই কুকুরদেরকে মারবে, মানে যেটাকে আমরা কুত্তা পিটা বলি, মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইভাবে একটা পাগলা কুকুরকে মারবে, আসলে এগুলো আমরা প্রবাদে এইভাবে পড়ি বা বলি, কিন্তু আমি আমার জীবনে কখনো দেখিনি। আরেকটা মার আছে যেটা আমরা শুনেছি, সেটা হলো মানে সাপকে যেভাবে পিটিয়ে মারে ওভাবে। ওটাও আমি আমার জীবনে কোনো সাপকে ওইভাবে মারতে দেখিনি। তবে লগি বৈঠার যে মারামারি হলো, সেই সময়টাতে আসলে লগি দিয়ে, বৈঠা দিয়ে যেভাবে প্রতিপক্ষকে পিটানো হয়েছে, যেভাবে
মৃত মানুষের লাশের উপরে যেভাবে উল্লাস নৃত্য করা হয়েছে, এবং এই ঘটনা একবার দুইবার নয়, এই ঘটনা বহুবার ঘটেছে এবং এটা বেড়েই চলেছে। ফলে এই যে কুকুরকে পিটুনি দেওয়া বা কুত্তা পিটুনি, এটার সঙ্গে আসলে আমরা যেহেতু প্রবাদে আছে এই জন্য আমি শব্দটা ব্যবহার করেছি, কিন্তু ইন জেনারেল সাম্প্রতিক কালে যে মারামারিগুলো হচ্ছে সেই মারামারিগুলো কিছুর সাথে কিছুর তুলনা করা যায় না। এই বাংলায় এটা কখনো হয়নি। আপনি ঢাকা আলিয়া মাদ্রাসা, যেটি পাক ভারত উপমহাদেশের সবচাইতে প্রাচীনতম সরকারি প্রতিষ্ঠান, এবং এটা একসময় কলকাতা আলিয়া ছিল। যখন দেশ ভাগ হলো তখন কলকাতা আলিয়ার একটা অংশ ঢাকা আলিয়া হিসেবে ঢাকাতে স্থাপিত হলো, এবং ওখানে যে বইপত্র আছে, প্রাচীন বইপত্র, এত প্রাচীন বইপত্র ঢাকা আলিয়াতে যা আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে নেই, কিংবা আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্রে নেই, ন্যাশনাল লাইব্রেরিতেও নেই, ন্যাশনাল আর্কাইভেও নেই, যেটা ঢাকা আলিয়া মাদ্রাসাতে আছে। এখন এখানে যেভাবে মানুষ মারামারি করছে, কখন আগুন লাগিয়ে, হালাকু খান যেভাবে বাগদাদের বায়তুল হিকমা, পৃথিবীর সর্বকালের সেরা লাইব্রেরি ছিল, এটা মানব জাতির ইতিহাসের একটা অমূল্য সম্পদ। পৃথিবীর দুটো সম্পদ আমরা নষ্ট করে ফেলেছি। একটা হলো আলেকজান্দ্রিয়ার তে আগুন লাগিয়ে মিশরের একটা লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় যেটা আছে সেটা হলো হালাকু খান 12শো শতাব্দীতে বায়তুল হিকমা, যেটা বাগদাদে ছিল। আরেকটা লাইব্রেরি ছিল, খুব বিশাল লাইব্রেরি, সেটা হলো আলেকজান্ডার এই কাজটা করেছিলেন। দারায়ুস সম্রাট, যেটা সাইরাস দ্য গ্রেট, তিনি যে পার্সিপোলিস প্রতিষ্ঠা করেছিলেন, সেই পার্সিপোলিস নগরীতে সবচেয়ে বড় একটা লাইব্রেরি ছিল, প্রাচীন দুনিয়ার সেই লাইব্রেরি, অসাধারণ একটা লাইব্রেরি, সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে প্রাচীন সভ্যতা, আমরা 10,000 বছরের পুরনো সভ্যতা আমরা খুঁজে পাচ্ছি না, এখন পাহাড়ের ভিতর থেকে খুঁজে পেতে হচ্ছে, বাট এগুলো কিন্তু লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। তো আলেকজান্ডারের জামানাতে বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। বা হারুন আর রশিদ, খলিফা আল মামুন থেকে শুরু করে মধ্যযুগের যত কালেকশন, সেইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যে ব্রিটিশ লাইব্রেরি আমরা বলি, বা ফ্রান্সের যে লাইব্রেরি বলি, এর চাইতে বায়তুল হিকমা অনেক অনেক এনরিচ ছিল, সেই লাইব্রেরিগুলো আমরা নষ্ট করে ফেলেছি। তো সেক্ষেত্রে এই যে রাজনৈতিক হানাহানি, মারামারি হয়, এই মারামারির ফলে যদি কোনো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কেউ আগুন লাগিয়ে দেয়, শাহবাগ জাতীয় যে পাঠাগার আছে আমাদের, এখানে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, কিংবা ঢাকা আলিয়ার পাঠাগারে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, সর্বনাশ হয়ে যাবে, আমাদের যতটুকু ঐতিহ্য আছে শেষ হয়ে যাবে। ওটাকে তখন আপনি কুত্তা পিটানির সঙ্গে যদি তুলনা করেন, কুকুরও লজ্জা পেয়ে যাবে। এই সময়টাতে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পরস্পরের বিরুদ্ধে মারামারি করেছে, এর মধ্যে একটা মারামারি শান্তা ফারজানা নামে এক ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলাকে সেই জুলাই যোদ্ধা যে কোনো কারণে তিনি রাগ সামলাতে পারেননি, তো সে ভদ্রমহিলার সাথে ঝগড়া করতে করতে গিয়ে কয়েকদিন আগে তাকে আচ্ছা মতো চল বসিয়ে দিয়েছে। তো শান্তা ফারজানা এবং তার জামাই হলো মমিন মাহাদি, এরা দুজন এখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এরা গত কয়েকদিন ধরে বেশ কিছু অপ্রিয় কথাবার্তা বলছিলেন, যেগুলো এই জুলাই আগস্ট মাসে যারা জুলাই যোদ্ধা তাদের খুব ইগোতে লেগেছে। ফলে তারা রাগ সামাল দিতে না পেরে এই মহিলার সাথে ঝগড়া করতে গিয়ে গালের উপর চড় বসিয়ে দিয়েছে। আবার সেই শান্তা ফারজানা এবং তার জামাই যখন প্রেস ক্লাবের সামনে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেছিল, তাদেরকে প্রতিহত করার জন্য ওই আগেরবার যে থাপ্পড় দিয়েছিল সেই লোক এসে সেখানে একাই তাফালিং করার চেষ্টা করলো 2-3 জন লোক নিয়ে, আর প্রতিপক্ষ শান্তা ফারজানা, তাদের সাথে লোক ছিল 20-25 জন। ফলে ওখানে একটা মারামারি হলো। ফলে একেবারে সেই যে জুলাই যোদ্ধা যিনি ছিলেন বেশ মোটা তাজা, তাকে বেদমভাবে পিটানো হলো, একদম সাপের মতো করে চিৎ করে শুয়াই আচ্ছা মতো এই শান্তা ফারজানা পিটালো। এবং সে যে কী পিটুনি পিটাচ্ছে, গালাগালি দিচ্ছে, লাফাচ্ছে, এবং মানে রীতিমতো আর যে ভদ্রলোক মার খেলো সে ওরে মা গো বাবা গো বলে চিৎকার পারতে পারতে, বাঁচাও গো বলতে বলতে একটা সময় মানে সে যে চিৎকার করবে সেই চিৎকার করার শক্তি সে হারিয়ে ফেললো। এর মধ্যে যেটা হলো সেটা হলো ওই জুলাই যোদ্ধার যারা সহযোগী তারাও এসে গেল, আবার আরেক দফা মারামারি হলো।
এবং সেই মারামারিতে শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড তারা আহত হলো এবং তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেল। ওখানে আরেক দফা ছেঁচা। এবং সেখানে যেভাবে ঢাকা মেডিকেলে সন্ত্রাস করা হলো, মারামারি করা হলো, মারামারি করার পরে এরপর পুলিশ তাদেরকে এসে উদ্ধার করলো না, আনসারও তাদেরকে উদ্ধার করলো না। পুলিশ আবার তাদেরকে নিয়ে এখন কারাগারে ঢুকিয়ে রেখেছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হলো, সেখানে শিবির ছাত্রদল মারামারি করলো, ছাত্রদল এখানে জয়লাভ করলো, শিবির যারা লোকজন তারা পালানোর চেষ্টা করলো। তারপরে সেই মারামারি থেকে বাঁচার জন্য অনেকে সেই বিভিন্ন হাসপাতালে আশ্রয় নিল, সেখানে গিয়ে ছাত্রদলের লোকজন মারলো, ভীষণ রকম সে কি মার। তারপর এই মারামারি আবার ছড়িয়ে পড়লো সেই যাকে বলা হয় ঢাকা আলিয়া মাদ্রাসাতে। সেখানে যুবদল নেতা নয়ন মানে সেই নিজের দলের যারা লোকজন তাদেরকে অর্গানাইজ করার জন্য তিনি লাঠি হাতে হেলমেট মাথায় দিয়ে মানে রীতিমতো যুদ্ধের বেশে সেখানে উপস্থিত হয়ে তিনি সেই লড়াইয়ের নেতৃত্ব দিলেন এবং সেখানে বিজয়ী হলেন। আবার অন্যদিকে এই যে ঢাকাতে যে জগন্নাথ এবং আলিয়াতে যে মারামারিগুলো হলো, এই মারামারির ধারাবাহিকতায় দুটো ঘটনা ঘটলো। ঢাকার বাইরে যে মারামারিটা প্রথম শুরু হয়েছিল রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর, আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, সেখানে শিবির ছাত্রদলের লোকদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিল। কিন্তু ঢাকাতে যখন জগন্নাথ এবং আলিয়াতে ছাত্রদল সফল হলো, তখন ওখানকার ছাত্রদলটা রিঅর্গানাইজ হয়ে আবার ক্যাম্পাসের দখল নিল এবং ছাত্রদলকে সেখান থেকে বের করে দিল, ছাত্র শিবিরকে বের করে দিল। এই যখন অবস্থা হলো, ঠিক সেই সময়টাতে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তেজিত দেখা দিল। এটা 4 তারিখের ঘটনা, আগস্ট মাসের 4 তারিখের ঘটনা। একদিকে ছাত্রদল মিছিল করছে, অন্যদিকে শিবির মিছিল করছে এবং যে কোনো সময় সংঘর্ষ হলে রাজশাহীতে রক্তের বন্যা বয়ে যেত। এর কারণ ওখানে শিবির জামাতের প্রচুর শক্তিমত্তা রয়েছে শহরে এবং শহরের বাইরে। তো ওখানে যদি ছাত্রলীগ আবার শিবিরের সাথে মিশে যায় বা ছাত্রদলের সাথে মিশে যায়, তাহলে ওখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। কিন্তু ওটা 5 তারিখ অনুযায়ী আজকে সারাদিনে ওটা স্টপ ছিল। এর মধ্যে আবার 4 তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 5 তারিখে বোধহয় মারামারি হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে ছাত্র শিবিরের মধ্যে আর ছাত্র দলের মধ্যে। এখন এই মারামারি যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শুরু হয়ে যায় বৃহস্পতিবারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়, এখানে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই 3টি প্রতিষ্ঠানে যদি এই মানে হানাহানি মারামারি বেড়ে যায়, কেটে যেতে রাজনৈতিক নেতৃবৃন্দ ইচ্ছা করে এটা দমাতে পারবেন না। এ কারণ হলো আমাদের এই তারুণ্য মানে এটা বাঁধ ভাঙা জোয়ারের মতো। একবার যদি বাঁধ ভেঙে যায় তাদেরকে আর আটকানো যায় না। যখন আটকানো যেত, যে টাইম লিমিট ছিল, টাইম ফ্রেম ছিল, সেটা সরকার বা রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করেনি। এর ফলে কী হলো, সমস্ত রাজনৈতিক যারা পক্ষ বিপক্ষ তাদের মধ্যে হানাহানি ছড়িয়ে পড়েছে। এর আগে মানে এই যে মারামারি যে বললাম, এটা হলো আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। এর আগে এনসিপির যখন পদযাত্রা হচ্ছিল, মারামারি হলো হবিগঞ্জে, মারামারি হলো গোলাপগঞ্জে, সিলেটের গোলাপগঞ্জে, এবং সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, সার্জিস সহ বেদম মারের শিকার হলেন। তার প্রেক্ষিতে আবার এই যে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে এটা শুরু হয়ে গেল। এখন আগামীতে এই যে জুলাই 36 বিপ্লব মানে 36শে জুলাই পার হয়ে গেল, এখন আগস্ট মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পরবর্তী যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা আমরা বঙ্গভবনে দেখেছি। বঙ্গভবনে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এখানে পরস্পর বিরোধী দুই পক্ষ তারা বঙ্গভবনে বসে যেভাবে পরস্পরের দিকে তেড়ে আসছে, মারামারি শুরু হয়ে গেছে। বিদেশি যারা ছিলেন, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাষ্ট্রদূত যারা ছিলেন, তারা রীতিমতো সন্ত্রস্ত হয়ে ভয়ে সেখান থেকে হুড়মুড় করে যেভাবে দৌড়ে পালালেন, বঙ্গভবন থেকে পালালেন, সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে স্যাক্রেড জায়গা, পবিত্র জায়গা, যেখানে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি থাকেন রাষ্ট্রপতি রূপে, এবং এখন যিনি আছেন মেজর হাফিজ, বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী, পলিটিক্যাল ক্যারিয়ার অধিকারী, যার সঙ্গে একটি গণতান্ত্রিক সরকারের
সমর্থন আছে এবং যিনি একজন নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার, ৭বার 7 টাইমস তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। তার বাবা এমপি ছিলেন ৪ বার। তো সেই মানুষটি যখন বঙ্গভবনের নেতৃত্বে, তিনি তো শাহাবুদ্দিন চুপ্পু নন কিংবা অন্য কোনো ব্যক্তি নন। একজন একেবারে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক।